4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। মুক্তিযুদ্ধের বীর শহীদদের জাতির শ্রদ্ধা, ৭১-এর স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর গণ অভ্যুত্থান। ৭১-২৪ আলাদা নয় মন্তব্য নাহিদের, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন আব্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলছে বিএনপি, অবিলম্বে রোডম্যাপ দেওয়ার দাবি। ঈদযাত্রায় ৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে নেই চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১-এর সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। চীন সরকারের আমন্ত্রণে 4 দিনের সফরে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টা 15 মিনিটে চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরেই যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব। বলেছেন, বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে। তবে দুঃখের বিষয়, সে সময় ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে চীন থেকে ফিরে ডক্টর ইউনূস ব্যাংককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। সেই সম্মেলনের সাইডলাইনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এখনও কিছু জানায়নি নয়াদিল্লি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারের উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাতেই গড়ে তোলা হচ্ছে দেশ। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হয়েছে ২৪-এর অভ্যুত্থান। জাতীয় স্মৃতিসৌধ থেকে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালামের পাশাপাশি বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। ঠিক 15 মিনিট পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনম্র চিত্তে জানান ফুলের শ্রদ্ধা। এ সময় উপস্থিত বিশিষ্টজন, বিদেশি কূটনীতিক ও উপদেষ্টাদের সাথে করমর্দন করেন প্রধান উপদেষ্টা। এরপরই স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা পরিষদ ও বিদেশি কূটনীতিবিদরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আশা, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা,
সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, গেল ১.৫ দশকের স্বৈরশাসন দেশের স্বাধীনতাকে বিপন্ন করে গেছে। এই স্বাধীনতা রক্ষায় ২৪-এ আবার রক্ত দিয়েছে জনতা। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে এই দিনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। কিন্তু গত ৫৫ বছরের যে রাজনৈতিক ইতিহাস, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কতটুকুন অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর ৭১ ও ২৪ আলাদা কিছু নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, তুলে ধরেন বীরত্বগাথা। ৭১-এর চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের আকাঙ্ক্ষা থাকলেও এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত কম বলে জানান আগতরা। তারা তো ৯ মাস যুদ্ধ করেই আমাদের দেশটা স্বাধীন করছে, তাই না? সেই হিসাবে আমার মনে হচ্ছে এবার একটু তাদের মূল্যায়নটা কম করা হচ্ছে। সার্বিক দেশের পরিস্থিতি যেমন এইরকম, মানুষ আতঙ্কে বের হয় না। স্বাধীন সার্বভৌম দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও ধ্বনিত হয় স্মৃতিসৌধে। এই কঠিন সময়ে জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। ঐক্যটা অতি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। প্রথমবারের মতো শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যারা অসৎ, তারাই ৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে ৭১-এর স্বাধীনতা, তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতে চায়। ভোটের প্রশ্নে দেশের সব দলই বিএনপির প্রতিদ্বন্দ্বী বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ বাঙালি পেয়েছিল তার আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে সমস্ত রকমের বৈষম্য বিলোপ করে বাঙালি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই জানাচ্ছেন আগতরা। সাভারের স্মৃতিসৌধ থেকে আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপের কথা বললেও তা দেয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ হতাশ করেছে। অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন। অত্যন্ত হতাশ হয়েছি
যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেননি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত না করে সতর্ক করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক, প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ ও জনগণের জন্য নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সংহতিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দেবে, জামাত ইসলাম সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। মাহতাব মিনহাজের রিপোর্ট। বাংলাদেশের মানুষ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা। যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতারা। আমরা স্বাধীনতা দিবসের আলোচনা। দলের সেক্রেটারি জেনারেল বলেন, দিল্লির আধিপত্যবাদীদের কাছে সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ সেনাবাহিনী, তাই সেনাবাহিনীর সঙ্গে জনগণকে মুখোমুখি করে দিতে চায় তারা। দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে তাহলে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে, তার স্বার্থ হাসিল করা যায়। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। বক্তারা বলেন, স্বাধীনতার 55 বছরের অর্জন নষ্ট করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ, তাই কোনো রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেবে না জনগণ। শহীদদের খুনিদের বিচার করতে হবে, এরপরেই আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব। কোনো রিফাইন্ড আওয়ামী লীগ এই দেশের জনগণ মানবে না। জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি তাদের দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। 24 শহীদের রক্তের কারণেই তো নির্বাচন করার সাহস আমরা পেয়েছি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় বিভিন্ন গণপরিবহনে যাত্রী প্রতি সর্বনিম্ন 10 আর সর্বোচ্চ 3,500 টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। রেলের টিকিট কালোবাজারি কিংবা বিনা টিকিটে যাত্রার জন্য দিতে হচ্ছে গড়ে 300 টাকা। উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে 832 কোটি 30 লাখ টাকা। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। ঈদযাত্রায় 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় সড়ক, রেল, নৌ ও আকাশপথে 22,74,90,000 ট্রিপে মানুষের যাতায়াত হতে পারে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ করা যাত্রীদের কাছে থেকে নেওয়া হচ্ছে 300 টাকা করে। যাত্রী কল্যাণ সমিতি 18 মার্চ থেকে ট্রেনের টিকিট কালোবাজারিতে 2,50,000 যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় হবে 7,50 লাখ টাকা। উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া বাড়িয়ে দেয় ঈদযাত্রায় যাত্রীদের গুনতে হবে মোট প্রায় 35 কোটি টাকা। ঢাকা বরিশাল নৌ রুটে ডেক্স শ্রেণীর 100 থেকে 200 টাকা, সিঙ্গেল কেবিনে 200 থেকে 300 টাকা, ডাবল কেবিনে 400 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। ঢাকা সদরঘাট ও নারায়ণগঞ্জ নদীবন্দর সহ বিভিন্ন ঘাট দিয়ে 200টি ছোট বড় নৌযানে সবচেয়ে বেশি প্রায় 40 লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। যাত্রী প্রতি গড়ে 50 থেকে 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 80,000 যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে কমপক্ষে 100 টাকা হারে 80 লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, রাজধানীতে সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশার ভাড়া, এমনকি ঘাট পারাপারের টোলও বাড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিগুণ, কোথাও
প্রায় 3 গুণের কাছাকাছি। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। কাল অফিস শেষে শুরু হচ্ছে টানা 9 দিনের ঈদ ছুটি। দীর্ঘ এই ছুটিতে অনেকেই ছাড়ছেন রাজধানী, তবে এবারের চিত্র ভিন্ন। বাড়তি চাপ নেই বাসে, নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সোহেল সামির রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটি, এবারের ছুটি দীর্ঘ হওয়ায় ঈদ যাত্রায় ঝাক্কি ঝামেলা নেই বললেই চলে। স্বস্তি নিয়েই যাচ্ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনের এবারের চিত্র ভিন্ন। নেই ভিড়ভাট্টা, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের অনেকদিন পর যাচ্ছি তো, সবার সাথে একসাথে থাকবো, মিশবো। অনলাইনে টিকিট কাটছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমি অনলাইনে কেটেছি, আমার তেমন কোনো সমস্যা হয়নি। টিকিট আছে কিন্তু সিট নাই। অনলাইনে টিকিট হওয়ায় কাউন্টারে নেই লম্বা লাইন, নির্ধারিত সময়েই চলছে ট্রেন। তবে কর্তৃপক্ষ বলছেন 2-1 দিনের মধ্যে যাত্রীর চাপ বাড়বে। কালোবাজারে তেমন কোনো কমপ্লেন আমরা পাইনি, তারপরেও আমাদের গোয়েন্দা সংস্থা সহ পুলিশ সব তৎপর আছে। এই ধরনের কোনো অভিযোগ পেলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। বাস টার্মিনালেও নেই যাত্রীর চাপ, স্বস্তির ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। টাইম মতো ঠিক টিকিট কাটছি, আর টিকিট কাটার 5 মিনিট পরেই গাড়িতে উঠে বসতে পারছি। হ্যাঁ, টাইম শিডিউলও ঠিক আছে, বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। গাড়ি আছে, গাড়ি পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে 1 টাকাও ভাড়া বাড়ায়নি। বাস মালিকদের দাবি, এবারের ঈদ যাত্রায় ভাড়া বাড়েনি। টিকিট কালোবাজারি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। লোকেরও এরকম কোনো প্রেশার নাই, আর কোনো যাত্রীও এই পর্যন্ত কোনো হয়রানি হয়েছে বা বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে আমরা কোনো কমপ্লেন পাই নাই। আমাদের পুলিশের পর্যাপ্ত ফোর্স আছে, আমাদের ট্রাফিকের ক্রাইম ডিভিশনের আমরা এখানে একটা কন্ট্রোল রুম করেছি। তারপরে আবার মালিক সমিতি, শ্রমিক সমিতি, ওরাও প্রচুর স্বেচ্ছাসেবক দিছে। এই স্বস্তি ফিরতি যাত্রায়ও থাকবে বলে মনে করছেন তারা। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। রাতের সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি টিডিবি। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। বাংলাদেশের হস্তক্ষেপে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হস্তক্ষেপ করেন এবং এই ইস্যু নিয়ে অধিবেশনে ভোটের প্রস্তাব করেন। তবে এ বিষয়ে রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে 141টি দেশ ভোট দেয় এবং ভোটদানে বিরত থাকে 10টি দেশ। এর ফলে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনের সুযোগ, পদ্ধতি, বিন্যাস এবং সংগঠনের বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়। এরই মধ্যে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলনের পরিকল্পনা করছে ঢাকা। ভারতে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে দাখিল করা নথিতে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2017 সালে শেখ হাসিনার সরকার ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বরে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে উচ্চ আদালতে রিট হয়। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয়েছিল উচ্চ আদালতে। 25শে মার্চ জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক এবং আইন পরিবর্তন সংক্রান্ত কারণে যদি আদানি গ্রুপ আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাও আমাদেরকে ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এই রহস্য কিন্তু ওনারা উন্মোচিত করেন নাই। আমাদের এই আপত্তি সত্ত্বেও আবার এই ক্লজটা কিভাবে ফিরে আসলো, এইখানে আমরা মনে করি একটা বিরাট প্রশ্নের উদ্বেগ ঘটবে, যেটাকে আদালতকে সরকারের সংশ্লিষ্টদের স্যাটিসফাই করতে হবে। এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা দুঃখজনকভাবে দেখেছি এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে
সরকার আগেই সবগুলা কুইক রেন্টাল প্রজেক্টকে পর্যালোচনা করার জন্য যে একটা কমিটি ছিল, সেই কমিটিটাকে একটু পুনর্গঠন করে এইটা সহ সব কিছু পর্যালোচনা করার জন্য সরকার এক কমিটি গঠন করেছে, যেটা আমরা মনে করি হাইকোর্টের আদেশের একদম সুস্পষ্ট ব্যত্যয়। রিটকারী বলছেন এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যেতে পারে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 3 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর শ্রম ভবনের নিচে TMZ গ্রুপের পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি 3 দিনে গড়ালো। এখন পর্যন্ত কোনো আশ্বাস পাননি তারা। বকেয়া বেতন পরিশোধে নেই কোনো উদ্যোগও। শ্রমিকরা বলছেন পাওনা না পেলে ফেরার উপায় নেই, রাস্তাতেই করতে হবে ঈদ। সোহেল সামির রিপোর্ট। 3 দিন ধরে শ্রমভবনের নিচে অবস্থান করছেন নারী শ্রমিকরা। রাস্তা অবরোধ, পদযাত্রা করে নিজেদের দাবির কথা বলেছেন তারা, কিন্তু কেউ শোনেনি। বকেয়া বেতন পেতে রাজপথে নেমে পুলিশের লাঠিচার্জের মুখেও পড়তে হয়েছে তাদের। শ্রমিকরা বলছেন প্রতি মাসেই বেতন দেওয়ার কথা, কিন্তু 3 মাস ধরে কোনো টাকাই দেয়নি কারখানা কর্তৃপক্ষ। ছুটি টাকা দেয় না, ঈদ বোনাস দেয় না, 3 মাসের বেতন দেয় নাই। আমরা বাড়িতে কিভাবে যাব? 27 তারিখ আমাদেরকে ডেট দিছে, তো আমরা 27 তারিখ পর্যন্ত এখানে দেখব। যদি দেয় তো ভালো, না দিলে আমরা এখানে থাকবো, আমরা যাব না। বেতন দেয় না, ডেট মিস করতেছে। আমাদের এখানে 4 দিন ধরে আমরা অবস্থান করতেছি। আমাদের কিভাবে থাকতেছি, কি করতেছি, আমাদের কি খবর নিয়েও নাই। আমাদের অনেক আহত হয়েছে, তাছাড়া একজন নিহত হয়েছে, এই জায়গায় একজন নিহত হয়েছে, অনেকে বাসায় আছে, অনেকে বাংলাদেশ মেডিকেলও আছে। এতদিন কোনো মতে জীবন চালিয়ে নিয়েছেন, ঘর ভাড়া বাকি পড়েছে, কি নিয়ে বাড়ি ফিরবেন এই প্রশ্নও তাদের। আমার বাড়ি এলাকায় তুমি ঘর থেকে বাইরে, আমি তালা মারবো। দোকানদার দাঁড়াইছে, আমার বাজার দাও, তারপর আমি চাল দেবো। আমার ঘরে 1 ফুট চাল নেই, আমি চাউলের জন্য দোকানে গেছি, আমার 1 ফুট চাউলও দেয়নি। তারপর আমি এইখানে আসছি, আমি রোজাও রাখতে পারিনি। ঈদের ছুটিতে ঢাকার মানুষ যখন বাড়ি ফিরছে, তখন TNZ গ্রুপের শ্রমিকেরা শ্রমভবনের নিচে পাওনা টাকার জন্য অবস্থান করছে। তারা বলছে যে তাদের এই টাকা না পাওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। শতাধিক গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শ্রমভবনের সামনে শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন ও বোনাস দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ শাসনামলে শ্রমিকদের যে অবস্থা ছিল এখনও তাই রয়ে গেছে বলে মন্তব্য করেন গণতান্ত্রিক অধিকার কমিটির নেতারা। আর শ্রমিক নেতারা জানান, শ্রম উপদেষ্টার আশ্বাসে তারা আশ্বস্ত নন। বকেয়া বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সেগুলি আওয়ামী লীগ সরকার যে নিপীড়ন করেছিল, আমরা দেখেছি যে গভর্নমেন্টের সময় তার কোনো হেল্পের হয় নাই। শ্রমিকের প্রশ্নে আমরা দেখছি যেই সরকারই হোক, তারা একই রকমের নির্মম আচরণ করে চলেছে। শ্রম ভবন নামের একটা এত বড় ভবন, যেই ভবনে আমরা আশা করি যারা সচিব আছেন, এখানে যারা কর্মকর্তা আছেন, তারা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে। উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা এটাতে বিন্দু মাত্র আশ্বস্ত হইনি। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে আরও যা থাকছে। ইইউ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইউক্রেনের যুদ্ধবিরতি নয় বলছে ক্রেমলিন। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে নাসির উদ্দিন নামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছড়ারকুল এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, নাসির উদ্দিন ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। মুক্তিযুদ্ধের বীর শহীদদের জাতির শ্রদ্ধা, 71-এর স্বাধীনতা রক্ষা করতেই 24-এর গণ অভ্যুত্থান। 71-24 আলাদা নয়, মন্তব্য নাহিদের। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন আব্বাস।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলছে বিএনপি অবিলম্বে রোডম্যাপ দেওয়ার দাবি। ঈদযাত্রায় 832 কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে নেই চাপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন ecuche-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecuche24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecuche চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।